বলতো ডার্বির রেস কাটতে না কাটতে অনেক রকম আপডেট আবার এসে হাজির হয়ে গেছে, যার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে ন্যাশনাল টিমের ক্যাম্পে নাকি মোহনবাগান প্লেয়ারদেরকে ছাড়বে না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিপারেশন ক্যাম্প শুরু হয়ে যাবে এবং সেই কারণে প্লেয়ারদেরকে ছাড়া হবে না। কি প্রপার আপডেট রয়েছে, রিজন কি রয়েছে, আর অবশ্যই সবচেয়ে বড় কথা আমার এখানে পার্সোনাল ওপিনিয়ন কি রয়েছে অন দিস ম্যাটার অবশ্যই শেয়ার করবো। এবং তার পাশাপাশি কিছু প্লেয়ার তাদের আপকামিং যে জয়েনিংয়ের খবর রয়েছে বা টিমে জয়েন করা, সিগনেচার হওয়া, সেই রিলেটেড অর্থাৎ ট্রান্সফার রিলেটেড কথাও কিন্তু রয়েছে। কিন্তু শুরুতেই বলবো যে আমাদের চ্যানেল 50,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন ছুঁতে আর জাস্ট কিছু সংখ্যার সাবস্ক্রিপশন বাকি রয়েছে। যারা ভিডিওটা দেখছো এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, অসুবিধার কিছু নেই। রেগুলার বেসিসে আমি ইন্ডিয়ান ফুটবলের কথা বলে থাকি এই চ্যানেলে, আর আশা করা যায় যে আজ থেকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটা লঙ্গার টাইমে জার্নিটা আমাদের ভালোই কাটবে। যাই হোক, প্রথমে যে বিষয়টা শেয়ার করে দিই সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের ক্যাম্প যেটা আমাদের চলছে আন্ডার দ্য গাইডেন্স অফ খালিদ জামিল। আমাদের ক্যাফা নেশনস কাপ রয়েছে অগস্ট মাসের শেষের দিক থেকে, আমরা বেশ কিছু স্ট্রং টিমের এগেনস্টে খেলবো সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের যে নেশনস কাপ রয়েছে সেখানে। কিন্তু সবচেয়ে বড় কথা যে সেই ক্যাম্পে প্রায় যাদের কল রয়েছে তারা যোগ দিয়েছে, যাদের প্লেয়াররা এখনও অবধি নিজের ক্লাবকে ডুরান্ড কাপে রিপ্রেজেন্ট করছে তারা এখনও অবধি জয়েন করেনি। আর এর মাঝখানে সবচেয়ে বড় খবর যেটা প্রায় অনেকে রিপোর্ট করতে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদেরকে ছাড়তে আগ্রহী নয়। মোহনবাগান তাদের প্লেয়ারদের ছাড়বে না। সম্ভবত 7 জন ন্যাশনাল টিমের ক্যাম্পে রয়েছে, সেই প্লেয়ারদের মোহনবাগান ছাড়বে না। এবং তার পেছনে যে রিজনটা নিয়ে আসা হচ্ছে তার মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিপারেশন ক্যাম্প, এবং সেখানে একটা ধাক্কা লাগতে পারে। এতজন প্লেয়ার এবং তারা প্রত্যেকেই অলমোস্ট স্টার্টিং 11-এর প্লেয়ার, এবং তাদের যদি ছেড়ে দেওয়া হয় এবং যদি কোনোভাবে তাদের চোট আঘাত লাগে তাহলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ মোহনবাগানের যে জার্নি রয়েছে সেখানে একটা ধাক্কা লাগবে, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে যে এটা ফিফা উইন্ডোর মধ্যে কিন্তু পড়ছে না, যে টাইমে প্লেয়ারদের ছাড়া হবে বা যে টাইম থেকে টুর্নামেন্টটা ইন্ডিয়া খেলবে। তো এই দুটো রিজনকে সামনে রেখেই মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করেছে যে তাদের প্লেয়ারদের ন্যাশনাল টিমের যে ক্যাম্প রয়েছে সেখানে ছাড়বে না। এখানে আমার পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই আমি বলবো যে কোনো মুহূর্তে নিজের দেশকে এগিয়ে রাখাটাই শ্রেয়, এবং সেখানে একটা ক্লাব যদি মনে করে যে তার প্লেয়ারদের ছাড়বে না সেটা আমার মনে হয় যে পুরোপুরি দেশের যে ফুটবল টিম তার বিরুদ্ধে যাচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে মোহনবাগানের অন্ততপক্ষে প্লেয়ারদের ছাড়া দরকার রয়েছে। দেখো, চোট আঘাত বা কোনোভাবে কোনো একটা ঘটনা ঘটে যাওয়া সেটা অনেক সময় ভাগ্যের ব্যাপার থাকে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইম্পর্টেন্ট প্লেয়াররা মোহনবাগানের হয়ে সার্ভিসটা দিচ্ছে তারা কিন্তু দেশের হয়েও অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার্স। তো তাদেরকে আমরা এক্সপেক্ট করি, অন্ততপক্ষে আমরা ডিজার্ভ করি যে তারা যেভাবে মোহনবাগানের জার্সি গায়ে মাঠে ফুটবলটা খেলে, ফুল ফোটায়, ঠিক একইভাবে যেন তারা ইন্ডিয়ার ন্যাশনাল টিমের জার্সিটা গায়ে চাপিয়ে ঠিক একইভাবে ফুটবলটা খেলে এবং মাঠের মধ্যে ফুল ফোটায়। তো একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে আমি অন্ততপক্ষে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে আমার নিজের পার্সোনাল রিকোয়েস্ট রাখবো যে এই প্লেয়ারদের যেন ছাড়া হয়। হ্যাঁ, হয়তো একটা আলোচনা হতে পারে যে এতজন প্লেয়ার আমি না ছেড়ে আমি 3 জনকে ছাড়লাম কি 4 জনকে ছাড়লাম, সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। বাট পুরোপুরি প্লেয়ারদেরকে না ছাড়া আমার মনে হয় যে সেটা ঠিক ডিসিশন হচ্ছে না। বাট এর পাশে আর একটা ব্যাপার রয়েছে যে একটা ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের একটা লার্জার গ্রুপ তারা মনে করে যে মোহনবাগান প্লেয়াররা নাকি দেশের হয়ে যখন মাঠে নামে তখন ফুটবল খেলতে পারে না। মোহনবাগান প্লেয়ার যারা ক্লাবের হয়ে অসাধারণ ফুটবল খেলে তারা দেশের জার্সি গায়ে চাপালে ফুটবলটা খেলতে পারে না। আই থিঙ্ক তাদের খুশি হওয়ার সময়, তারা এই ডিসিশনে হয়তো খুশি হবে মোহনবাগান এই ডিসিশনটা নিয়েছে, কারণ তারা মনে করে যে মোহনবাগানের প্লেয়াররা যখন দেশের হয়ে মাঠে নামে তখন একদমই তারা ফুটবলটা খেলতে পারে না এবং অযৌক্তিকভাবে তাদেরকে ন্যাশনাল টিমে সিলেক্ট করা হয়, বায়াসনেসের দিক থেকে তাদেরকে ন্যাশনাল টিমে সিলেক্ট করা হয়। ভিশাল কেইজ, লিস্টন কোলাসো, মনবীর সিং এরা কখনোই ন্যাশনাল টিমের কল পাওয়ার যোগ্য প্লেয়ার নয়। আই থিঙ্ক তারা খুশি হবে মোহনবাগানের এই ডিসিশনে, তারা মোহনবাগানকে হেড করতে পারে। বাট মোহনবাগানের এই ডিসিশনটাতে আই হোপ তারা খুশি হবে এবং তাদের অন্ততপক্ষে খুশি হওয়া দরকার। কিন্তু একজন সাধারণ ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে আমি অন্ততপক্ষে মোহনবাগানের এই ডিসিশনে আপাতভাবে খুশি নই। বাট দেখা যাক ফাইনালি কী হয়। মোহনবাগানও যে যুক্তি দেখাচ্ছে সেটাও একদমই ফেলে দেওয়ার নয়, আর আমাদেরও ন্যাশনাল টিমে সেই প্লেয়ারদের দরকার। একটা আলোচনা এখানে হতে পারে, একটা মীমাংসার রাস্তা এখানে বার করা যেতে পারে। অন্ততপক্ষে আমি হোপফুল থাকবো যে আপুইয়া বা ভিশাল কেইদ বা লিস্টন কোলাসো এই প্লেয়াররা যাতে ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলতে পারে। এরপরের যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের ট্রান্সফার রিলেটেড, এবং যেটা ফাইনালি মনে করা হচ্ছে যে নিখিল পূজারি সম্ভবত তার সাথে একটা অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশন, তার ডিলটাকে নিয়ে অ্যাকচুয়ালি অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশনে ইস্টবেঙ্গল রিচ করতে চলেছে। কারণ বেঙ্গল
বেঙ্গালুরু এফসিতে এখন যা সিচুয়েশন, অলরেডি আমরা জানি যে এডগার মেন্ডেজ দল ছেড়ে বেরিয়ে গেছে এবং প্রায় সমস্ত প্লেয়ারদেরকে, বিদেশি প্লেয়ারদেরকেই মেনলি বলা হয়েছে যে তোমরা টিম খুঁজতে পারো। ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে, ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই একটা বিষয় এজেন্ট বা প্লেয়ারদের বলা হয়েছে যে যদি বেটার অফার আসে তাহলে সেই ক্ষেত্রে তারা সেটাকে কনসিডার করতে পারে, কারণ একটা কোথাও আনসার্টেনিটি রয়েছে ইন্ডিয়ান ফুটবলের ফিউচারের ওপরে। তো সেখানে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি তার প্লেয়ারদের কোনোভাবে প্লেয়িং টাইমে বা সামনের ফুটবল সিজনে যাতে কোনো বাধা না হয় বা তারা কোনোভাবে ক্ষতির সামনে যাতে না পড়ে সেই ব্যবস্থা কিন্তু করেছে। এবং সেই সূত্র ধরে ইস্টবেঙ্গলের যে অফার নিখিল পূজারির কাছে ছিল, সেটা শোনা যাচ্ছে যে পার্সোনাল লেভেলে, মানে নিখিল পূজারির লেভেলে বা তার এজেন্ট লেভেলে সেই ডিল কিন্তু অলরেডি এগ্রি হয়ে গেছে। মানে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনে কোনো রকম প্রবলেম ইস্টবেঙ্গল এবং সেই প্লেয়ারের ক্ষেত্রে নেই। এবার যেটা ফাইনাল রয়েছে যে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির সাথে লাস্ট ফেজ অফ আলোচনা চালাবে এবং সেখানে দাঁড়িয়ে তার ট্রান্সফার ফি যা কিছু রয়েছে বা যদি কোনোভাবে তার কন্ট্রাক্টে এক্সিট ক্লজ থাকে, সেই এক্সিট ক্লজকে পে করে ইস্টবেঙ্গল সেই প্লেয়ারকে নিয়ে আসবে বা ট্রান্সফার ফি নেগোসিয়েশন হলে সেটাকে করবে। মানে এই পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি তারা ফাইনাল স্টেজ অফ নেগোসিয়েট করবে নিখিল পূজারির যে ট্রান্সফার রয়েছে সেই ট্রান্সফারটা কী মোডে হবে এবং কিভাবে হবে। এবং অবশ্যই এই ডিলটা ইস্টবেঙ্গলের জন্য খুবই ম্যান্ডেটরি একটা ডিল এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমরা যদি ইস্টবেঙ্গলের গোটা টিমটার দিকে একবার তাকাই তাহলে দেখব প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ওয়েল ফিল আপ হয়েছে, প্রত্যেকটা জায়গাতে খুব ওয়েল ব্যালেন্স তৈরি করা হয়েছে। শুধুমাত্র রাইট ব্যাকের জায়গাটা নিখিল পূজারি এসে গেলে গোটা টিমটা 100% ব্যালেন্সের জায়গাতে চলে যাবে এবং সেই কারণে ইস্টবেঙ্গলের কাছে এই ডিলটা ভীষণভাবে দরকারি, ভীষণভাবে একটা ম্যান্ডেটরি ডিল এবং অবশ্যই ইস্টবেঙ্গলের গোটা সিজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিল। দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটাকে কত তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারে এবং আমরা কত তাড়াতাড়ি নিখিল পূজারির ঘর ওয়াপসি বা হোম কামিং দেখতে পারি। কারণ মোটামুটি বলা চলে যে তার ফুটবলিং কেরিয়ারের যে উত্থান, তার জাতীয় দলের ডাক পাওয়া এবং অন্ততপক্ষে একজন স্টার ফুটবলার হয়ে ওঠার যে রাস্তা, সেই রাস্তাতে প্রথম যে ক্লাবটা তাকে হেল্প করেছিল, তাকে সুযোগ দিয়েছিল, তাকে সময় দিয়েছিল এবং তাকে নারিশ করেছিল, সেই ক্লাবটা হচ্ছে ইস্টবেঙ্গল। অন্ততপক্ষে নিখিল পূজারি এবং ইস্টবেঙ্গল সমর্থকদের একটা লম্বা সময়ের ভালো সম্পর্ক রয়েছে, সেটা আবারও নতুন করে তৈরি হতে যাচ্ছে। অ্যান্ড এইবারের নিখিল পূজারি কিন্তু অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি বেটার শেপ এবং অনেক কোয়ালিটিওয়ালা একজন নিখিল পূজারিকে ইস্টবেঙ্গল তুলতে চলেছে। লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই মোহনবাগানের ম্যাটার। বুঝতেই পারছো যে ওয়্যার ইজ রবসন রবিনহো, রবসন রবিনহো কোথায়, প্রত্যেকের জানার ইচ্ছা কমেন্ট বক্সে। রবিনহোর ডিলটা কী হলো, রবিনহো কোথায় গেল? দেখো রবিনহোর যে ব্যাপার, অনেক দিন আগে, অনেক মাস আগে মোহনবাগানের সাথে তার সব রকমের কথাবার্তা চূড়ান্ত হয়ে রয়েছে। কিন্তু এটা বিষয় যে কালকের আমি যে রিভিউ বানিয়েছিলাম ডার্বির পর, সেখানেও বলেছিলাম যে এই যে 6th ফরেনার এখনও অবধি মোহনবাগানে জয়েন করেনি, 7th ফরেনার একজন আসতে পারে, সেই জায়গাতে দাঁড়িয়ে কে 6th হবে আর কে 7th হবে, এই দোলাচলে যদি তার আশাটাই আটকে যায়, তার প্রিপারেশনটা পুরোপুরি থমকে যায়, তাহলে সেটা কিন্তু কখনোই ঠিক ডিসিশন হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট দেখো ভালো পয়সা খরচ করছে, ভালো কথা, প্লেয়ারদেরকে ভালো স্যালারি দিচ্ছে, ভালো জায়গাতে রাখছে, কোথাও একটা সাকসেস রয়েছে, টিম 3 বছরে 4টে ট্রফি জিতে ফেলেছে, লাস্ট সিজনে ডাবল করেছে, 4টে না আমি বলবো 5টা ট্রফি জিতে ফেলেছে লাস্ট 3টে সিজনে। তো সাকসেস তো রয়েছে, কোথাও একটা সাকসেসের ভালো রাস্তাতে মোহনবাগান রয়েছে এবং ভালো ভালো প্লেয়ার আসছে, সব কিছু হচ্ছে। কিন্তু দিনের শেষে বেশ কিছু ক্রিটিক্যাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ফেল করছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে মাঝমাঠ এমন একটা জায়গা মোহনবাগানের, যেটা বারবার করে ভালোভাবে ক্লিক করলেও কোথাও সমর্থকদের চাহিদা কিন্তু অন্য লেভেলে থাকে। যেমন কার্ল ম্যাকিউ, তার এখনও অবধি প্রপার রিপ্লেসমেন্ট মোহনবাগান কাউকে পায়নি, কাজ চালাতে অসুবিধা হয়নি, মোহনবাগান সাকসেস পেয়েছে। জনি কাউকো, তার রিপ্লেসমেন্ট মোহনবাগান কাউকে লাস্ট সিজনে নিয়ে আসতে পারেনি বা পায়নি, বাট কাজ চালাতে অসুবিধা হয়নি, মোহনবাগান আরও বেটার সাকসেস পেয়েছে। আবার এই সিজনে যদি দেখি তাহলে প্রথমেই যেটা হার্ড হিট করছে, যেটা কোচ প্রেস কনফারেন্সেও বলছেন যে আমি গ্রেগ স্টুয়ার্টের এখনও অবধি রিপ্লেসমেন্ট পাইনি এই টিমটার মধ্যে। বাট কোথাও একটা এই যে একজন প্লেয়ারদের রিপ্লেসমেন্ট না পাওয়া, কোথাও মাঝমাঠকে বারবার করে একটু ওভারলুক করে যাওয়া, ডিফেন্সে অনেক বেশি শক্তি দেওয়া এবং ফরওয়ার্ড লাইনে অনেক বেশি করে শক্তি দেওয়া, কোথাও কি মোহনবাগানের ব্যালেন্সের মধ্যে একটা ঘাটতি দেখা যাচ্ছে? গত সিজনে আমরা দেখেছিলাম গ্রেগ স্টুয়ার্ট এমন একটা রোল প্লে করেছিল এবং এমন একটা ভাইটাল টাইমে সেই রোলটা প্লে করেছিল, পরে জেসন কামিংসও একটা এমন রোল প্লে করেছিল। এই যে কোথাও কিছু না থাকার খামতিটা,
সেটা কিন্তু পুষিয়ে গেছিলো। বাট কোথাও এটা মাথায় রাখা দরকার যে এই ইন্ডিয়ান প্লেয়াররা ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কিটে খুব ভালো হলেও এই প্লেয়ারদেরকে দিয়ে, এই মিডফিল্ড দিয়ে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মতো জায়গাতে, যেখানে ইরানের ক্লাব রয়েছে, যেখানে জর্ডানের ক্লাব রয়েছে, যেখানে তুর্কমেনিস্তানের ক্লাব রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু ওয়েল পারফরমেন্স করতে পারাটা খুবই চাপের একটা ব্যাপার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে একজন নাম্বার 6 বা একজন নাম্বার 8 বা রাদার একজন নাম্বার 10 এই পজিশনের প্লেয়ার কিন্তু মোহনবাগানে দরকার ছিল, যাদেরকে সঙ্গে মানে যাকে স্পেশালি সঙ্গে নিয়ে অনিরুদ্ধ থাপা বা আপুইয়া বা সাহাল আব্দুল সামাদ, তারা কোথাও ভালো একটা জুটি তৈরি করে ভালো পারফরমেন্সটা দিতে পারতো। এই জায়গাতে কোথাও ডিসিশনাল মিস্টেক হয়ে যাচ্ছে। এবং এই যে একটা ডিলে প্রসেস, এই যে কাকে সিলেকশন করা হবে মিডফিল্ডার নিয়ে এসে, তাকেই 6th ফরেনার করা হবে নাকি রবসন রবিনো তাকে 6th করা হবে, না রবসন রবিনোকে 7th ফরেনার করা হবে, এই যে একটা কোথাও ডিসিশনের একটা কি বলবো একটা ক্যাজুয়ালনেস কোথাও মোহনবাগানে কিন্তু ক্ষতি করছে। এবং যদি পার্টিকুলার রবসন রবিনোর কথা বলি, যদি আমি আমার পার্সোনাল ইনফরমেশনের কথা বলি, যতটুকু আমি ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি, যতটুকু বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রয়েছে, সেই সূত্রে বলতে পারি যে রবসন রবিনোর সাথে মোহনবাগানের কথাবার্তা এবং ডিল চূড়ান্ত অনেক দিন আগে, অনেক মাস আগে। তার জার্সি পরাটা, তার মোহনবাগানে অ্যানাউন্স হওয়াটা কেবলমাত্র সময়ের অপেক্ষা ছিল। বাট সেটা কেন ডিলে হচ্ছে, কেন সেটা পেন্ডিং রয়েছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কেন ফাইনাল কন্ট্রাক্ট পেপার নিয়ে কোনো রকম কথা বলছে না, কেন তার সিগনেচারটা এই মুহূর্তে কমপ্লিট হয়েও হচ্ছে না, কেন তাকে আমরা অ্যানাউন্স হতে দেখছি না, বা কেন তাকে আমরা ইন্ডিয়াতে ল্যান্ড হতে দেখিনি, কেন তাকে আমরা প্রপার টাইমে প্র্যাকটিস সেশনে যোগ দিতে দেখিনি, কেন তার প্রি সিজনটা ডিলে হচ্ছে, এর কোনো রকম পার্টিকুলার ইনফরমেশন কিন্তু সিরিয়াসলি আমার কাছে নেই। তবে যেটা মার্কাস রিপোর্ট করেছে আজকে, যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোহনবাগানে একটা সিগনেচার ডেভেলপ হতে চলেছে। তাহলে সেটা কি রবসন রবিনো সিগনেচারটাকেই ফাইনাল স্টেজ অফ ব্যাপারে ডেভেলপ করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাকেই 6th ফরেনার হিসেবে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে? আমার মনে হয় সেই আসুক বা অন্য কোনো মিডফিল্ডার আসুক, যেই আসুক, বাট কোথাও সিচুয়েশনটা কিন্তু ডিলে হয়ে গেল, কোথাও কোথাও যে প্রসেসটা রয়েছে সেটা ডিলে হয়ে গেল, এবং কোথাও মোহনবাগান গোটা টিমটা এই জায়গাতে সাফার করছে। দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে কোশ্চেন রাইজ করা দরকার রয়েছে। কেন প্রি সিজন লেটে হলো, কেন প্লেয়াররা ডিফারেন্ট টাইমে ঢুকলো, কেন তাদের মধ্যে ফিটনেসের অভাব দেখা যাচ্ছে, এই প্রশ্নগুলো করার রয়েছে। এবং যেখানে দাঁড়িয়ে সামনে একটা যে সিজন আসছে, সেই সিজনের ডোমেস্টিক টপ টিয়ার ফুটবলটা একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কেন মোহনবাগান অনেক বেশি করে ডুরান্ড কাপ, সুপার কাপ এবং স্পেশালি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেখানে দেশের সম্মান স্বার্থটা অনেক বেশি করে জড়িয়ে রয়েছে, কেন সেটাকে অনেক বেশি করে প্রাধান্য দিল না, এর প্রশ্নের উত্তর কিন্তু সিরিয়াসলি আমাদের কাছে নেই। যতটুকু ইনফরমেশন থাকে সেটা শেয়ার করি, মেনলি ওপিনিয়ন শেয়ার করি, এর বেশি আর কিছু না। তো যারা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলে যে কি হলো, রবসন আসছে না কেন, রবসন কি ভেস্তে গেল, তোমরা কী সব উল্টোপাল্টা শুনিয়েছিলে, তাদের জন্য বলতে পারি যতটুকু ইনফরমেশন ছিল শেয়ার করেছিলাম। এবার মোহনবাগান ম্যানেজমেন্টের ভেতরে কি হয়েছে সেটা আমাদের জানার বিষয় না। যদি কোনোভাবে কোনো কিছু না হয়, অন্য কেউ আসে, তাহলেও সেই ক্ষেত্রে যে আসবে সে হয়তো মোহনবাগানের ভালো কাজে লাগবে। বাট রবসন রবিনোর ডিল বহুদিন আগেই কমপ্লিট। আমি যেখানে ছিলাম সেখানেই স্ট্রিক্ট হয়ে দাঁড়িয়ে রয়েছি, বাকিটা ভবিষ্যৎ কথা বলবে। এর বেশি আর কিছু বলার নেই। বাট খুব দেরি হয়ে গেল, অন্তত পক্ষে বলতে পারি যে মোহনবাগানের যে সিরিয়াসনেসটা দেখানো দরকার ছিল সেটা একটু দেরি হয়ে গেল। দেখা যাক কী হয়, অন্তত পক্ষে দেরিতে হলেও সিরিয়াস হোক মোহনবাগানের ম্যানেজমেন্ট, এবং অবশ্যই সাকসেসের নিরিখে যেন মোহনবাগান কোনোভাবে পিছিয়ে না থাকে, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয় হবে। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।